হ্যালো এভরিওয়ান, রাজাজি ন্যাশনাল পার্কের আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই জঙ্গলে আজকে আমাদের দ্বিতীয় দিন। গুড মর্নিং, সকাল 5টা। আমরা অলমোস্ট রেডি আমাদের সাফারির জন্য। অলমোস্ট কেন, পুরোপুরিভাবেই রেডি। ক্যামেরা নিয়ে কালকে বিকেলবেলা আমাদের প্রথম সাফারি ছিল। প্রথম সাফারিতেই দুর্দান্ত লেপার্ড সাইটিং হয়েছে এখানে। তো সুতরাং আজকের এক্সপেকটেশনও ভীষণ বেশি রয়েছে আমাদের। দেখা যাক, আশা করছি ভালো সাইট করতে পারবো। শহরে প্রতিদিনের কাজের জন্য ভোরবেলা ওঠা যেন কঠিন লড়াই, কিন্তু জঙ্গলে সেখানে ভোরে ওঠা একটুও কঠিন নয়, বরং রোমাঞ্চের টানেই ঘুম ভেঙে যায়। অরণ্যের প্রত্যেকটা সকাল যেন নতুন এক অভিযানের আহ্বান। সেখানে অ্যালার্ম না, উত্তেজনাই আমাকে ভোরে আগে জাগিয়ে তোলে। ফরেস্ট গেটে পৌঁছতেই দেখি একের পর এক জিপসি ইতিমধ্যেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। সবার চোখে একই অপেক্ষা, একই উত্তেজনা। আজ জঙ্গল কি চমক উপহার দেবে। গেট খুলতেই শুরু হলো আমাদের রোমাঞ্চকর অরণ্য অভিযান। ভোরের নরম আলোয় জেগে উঠেছে অরণ্য। চারিদিকে উঁচু গাছ, পাখির ডাক, আর বাতাসে মিশে রয়েছে প্রকৃতির বুনগন্ধ। জায়গাটাতে পৌঁছতেই দেখি একটা গাছের মোটা ডালে অলস ভঙ্গিতে শুয়ে আছে তরুণ চিতাবাঘ বব। চারপাশে তখন নিস্তব্ধতা, কিন্তু একের পর এক সাফারি গাড়ি সেখানে জড়ো হতেই বব ধীরে ধীরে গাছ থেকে নেমে মুহূর্তের মধ্যে ঘন জঙ্গলের আড়ালে মিলিয়ে গেল। ঠিক সেই সময় জঙ্গলের অন্য দিক থেকে ভেসে আসতে লাগলো হরিণ আর লাঙ্গুরের তীব্র সতর্কবার্তা। আমরা সবাই সেই দিকেই তাকিয়েছিলাম। হঠাৎ ডান দিকে মাথা ঘোরাতেই চোখের সামনে বজ্রগতিতে ছুটে গেল এক পূর্ণবয়স্ক চিতাবাঘ। এত দ্রুত সবকিছু ঘটলো যে তাকে ভালো করে দেখার সুযোগই পেলাম না। আমাদের গাইড জানালেন, নিমেষে ক্রস করে যাওয়া চিতাবাঘটি হলো এ অঞ্চলের পরিচিত চিতাবাঘ বব আর ববির মা কানকাঠি। জঙ্গলের প্রতিটি মুহূর্ত কতটা অনিশ্চিত বলুন তো। পাথরে ভরা শুকনো নদীর খাদ ধরে এগোতেই হঠাৎ চোখে পড়ল এক সুন্দর চিতল হরিণ। চারপাশে নুড়ি পাথর, শুকিয়ে যাওয়া নদীর বুকে নিস্তব্ধ পরিবেশ, আর তার মাঝখানে সতর্ক ভঙ্গিতে দাঁড়িয়েছিল সে। দেখলাম এক দুর্লভ অতিথি হানিবাজার। নাম হানিবাজার হলেও এদের প্রধান খাদ্য মৌমাছি আর বোলতার লার্ভা। ঘাসের ফাঁকে ফাঁকে ছোট্ট ছোট্ট পায়ে ঘুরে বেড়াচ্ছে ল্যাপিং পাখির ছানাগুলো। দেখতে যতই ছোট আর নিষ্পাপ লাগুক, বিপদ বুঝতে এরা কিন্তু বেশ তৎপর। বনের সরু পাকদণ্ডি ধরে নিস্তব্ধে রাস্তা পার করছে হরিণেরা। মুহূর্তের জন্য যেন থমকে গেছে সময়। প্রকৃতির এ যেন এক অপূর্ব দৃশ্য। তার পাশে শুধু পাখির ডাক আর বাতাসের শব্দ। জলাশয়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা পাতাহীন গাছগুলো যেন প্রকৃতির নীরব শিল্পকর্ম। গ্রীষ্মের রাজাজিতে কাশফুলের শুভ্র ঢেউ যেন জঙ্গলের রুক্ষ সৌন্দর্যের মধ্যে এক অনন্য বৈপরীত্য তৈরি করেছে। শুকনো বন আর সাদা আকাশের সমারোহ প্রকৃতিকে দিয়েছে এক অন্যরকম রূপ। মিনিট 15 চলার পর জঙ্গলের শব্দ শোনার জন্য দাঁড়ালাম জায়গাটা। ওই যে শুনতে পাচ্ছেন, জঙ্গলের নীরবতা ভেঙে শুরু হলো বার্কিং ডিয়ারের তীব্র অ্যালার্ম কল। সেই ডাক জঙ্গলের সবচেয়ে নির্ভরযোগ্য সতর্ক বার্তাগুলোর মধ্যে একটি। সাধারণত কাছাকাছি কোনো চিতাবাঘ বা অন্যান্য শিকারী থাকলেই বার্কিং ডিয়ার এভাবে একটানা ডাকতে থাকে। এখন শুধু ধৈর্য ধরে অপেক্ষা করার পালা। আর অ্যালার্ম কল। সেই নীরবতার মধ্যেই শুরু হয় বন্যপ্রাণীর খোঁজ। একটি সফল সাফারির পেছনে থাকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, অসংখ্য ব্যর্থ চেষ্টা, আর শেষ পর্যন্ত এক অবিস্মরণীয় মুহূর্ত। একটা বিশাল বটগাছের ছায়ায় আমরা অপেক্ষা করছি। কানে আসছে পাতার মৃদু মর্মর, পাখির ডাক, অজানা কোনো প্রাণীর চলাফেরার ক্ষীণ শব্দ।
হঠাৎই মাথার ওপরে নীরবতা ভেঙে উঠল বাঁদরদের একের পর এক তীব্র অ্যালার্ম। মুহূর্তের মধ্যে গোটা গাছটা যেন জীবন্ত হয়ে উঠল। তারা অস্থির হয়ে এক ডাল থেকে আরেক ডাল লাফিয়ে বেড়াচ্ছে। অভিজ্ঞ গাইড বুঝে গেলেন কাছেই কোথাও রয়েছে শিকারী। আমরাও এক মুহূর্ত দেরি না করে চারিদিকে খুঁজতে শুরু করলাম। মিনিট কেটে যাচ্ছে, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। উত্তেজনা ধীরে ধীরে হতাশায় বদলাতে শুরু করেছে। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা একটি সাফারি গাড়ি হঠাৎ থেমে গেল। সবার দৃষ্টি একসঙ্গে উঠে গেল গাছের একটি ডালে, আমাদের ঠিক মাথার ওপর। মাথা তুলে তাকাতেই চোখের সামনে ধরা দিল অবিশ্বাস্য এক দৃশ্য। আমরা তাকে খুঁজছিলাম জঙ্গলের মাঠে, অথচ দেখুন সে অনেকক্ষণ ধরেই উপর থেকে আমাদের শান্ত আত্মবিশ্বাসী চোখে সব কিছু পর্যবেক্ষণ করছিল। সেই মুহূর্তে মনে হলো জঙ্গলের শেষ কথা সবসময় মানুষের নয়, এখানে প্রকৃতির নিয়মেই শেষ সত্য। আর চিতাবাঘ সে যখন নিজে চাইবে তখন নিজেকে আমাদের সামনে প্রকাশ করবে। এটা হীরার এলাকা। দু একটা জিপসি নাকি একটু আগেই হীরাকে টহল দিতে দেখেছে এখানে। জিপসি চালকদের বাক্য বিনিময়ে বুঝলাম পান্না হয়তো ভুল করে কিংবা খানিক ইচ্ছে করেই ঢুকে পড়েছে হীরার এলাকায়, আর আত্মরক্ষার জন্য বসেছিল গাছের উপরে। মানুষের ভিড় বাড়তে দেখেই আবার গাছ থেকে নেমে মিশে গেল জঙ্গলের গভীরে। গত পর্বেই দেখা গিয়েছে হীরাকে নিজের রাজ্যের সীমানা জুড়ে টেরিটরি মার্ক করতে। বনপথে তার সেন্ট মার্কিং একটাই বার্তা দিচ্ছিল, এই জঙ্গল আমার, অনধিকার প্রবেশের ফল ভালো হবে না। বনজ বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে প্রত্যেকটি প্রাণী। প্রাচীন এই সরীসৃপ গোসাপটিও এর ব্যতিক্রম নয়। রঙিন পালক, তীক্ষ্ণ দৃষ্টি, সতর্ক পদক্ষেপ বন্য প্রাকৃতিক ছন্দের এক গুরুত্বপূর্ণ অংশ এই বনমোরগ। বড় প্রাণীদের পাশাপাশি এইসব ছোট ছোট প্রাণীরাও প্রকৃতির বৈচিত্র্যকে আরও জীবন্ত করে তোলে। সাফারি প্রায় শেষ, আমরা এক্সিট গেটের দিকে এগিয়ে চলেছি। ঠিক সেই সময় আমাদের দক্ষ ড্রাইভারের তীক্ষ্ণ নজর গাছের ডালে লুকিয়ে থাকা একজোড়া শিকারী চোখকে খুঁজে পেল। রাজাজির এই লেপার্ড বব, জঙ্গলের এক পরিচিত মুখ। গাছে চড়ায় তার অসাধারণ দক্ষতা এবং পাতার আড়ালে নিখুঁতভাবে নিজেকে লুকিয়ে রাখার ক্ষমতা তাকে সহজে চোখে পড়তে দেয়। হলদের ওপর কালো রোজেট, এই প্রাকৃতিক ক্যামোফ্লেজই চিতাবাঘের সবচেয়ে বড় শক্তিগুলির মধ্যে একটি। শিকার করা হোক অথবা নিজেকে আড়াল করে রাখা, বনের পাতার ফাঁকে ববের এই রোজেট যেন তাকে অদৃশ্য করে দিয়েছে। গাছটার দূরত্ব কিন্তু আমাদের থেকে খুব বেশি নয়, তা সত্ত্বেও অভিজ্ঞ গাইড বা ড্রাইভারের তীক্ষ্ণ চোখ না থাকলে এত কাছ থেকেও তাকে দেখা প্রায় অসম্ভব। শরীর জুড়ে ছড়িয়ে থাকা হলদের ওপর কালোই নকশা যেন প্রকৃতির নিজের হাতে আঁকা নিখুঁত ছদ্মবেশ। সূর্যের আলো যখন পাতার ফাঁক খোলে মাটিতে ছোপ ছোপ ছায়া ফেলে, সে আলো ছায়া খেলা চোখকে বিভ্রান্ত করে। মনে হয় প্রাণীটি যেন নিজেই গাছের একটি অংশ। তাই ববকে শুয়ে থাকতে দেখে যেন মনে হয়েছিল এই শতবর্ষী গাছের বাকলির একটি অংশ। সেরকমই আমরা প্রথমে গাছের পাতা এবং ডালপালাই দেখছিলাম, কোথাও যেন চিতাবাঘের কোনো অস্তিত্বই ছিল না। তারপর ড্রাইভারজি আঙুল দিয়ে ডালটার ওপর দেখাতেই পাতার আড়াল থেকে ভেসে উঠল দুটো সতর্ক চোখ। ধীরে ধীরে স্পষ্ট হলো ববের মুখ, কাঁধ, তারপর পুরো শরীর। আজ মোক্ষম বুঝলাম, জঙ্গলে শুধু চোখ থাকলেই হয় না, প্রকৃতিকে যেন প্রকৃতপক্ষে পড়তে জানতে হয়। এই দৃশ্য আমাকে একটা শিক্ষা দিল। জঙ্গলে প্রথমেই সব কিছু দেখা যায় না, অনেক কিছু অনুভব করতে হয়। আর প্রকৃতি যখন নিজেই তার পর্দা সরায় তখনই মিলতে পারে এমন অবিশ্বাস্য দর্শন। নিঃশব্দ চলাফেরা, অসাধারণ দৃষ্টিশক্তি, তীব্র শ্রবণ শক্তি এবং অবিশ্বাস্য ক্যামোফ্লাজের জন্য
অনেক সময় ঘোস্ট অফ দ্য ফরেস্ট বলা হয় লেপার্ডকে। এদের চোয়াল এবং পেশির জোরও কিন্তু দুর্দান্ত। নিজের ওজনের কাছাকাছি বা তার থেকেও ভারী কোনো শিকার অনায়াসেই গাছে তুলে নিয়ে যাওয়ার ক্ষমতা আছে এদের। আর গাছের ওপর এরা কি সাবলীল তা তো দেখছেনই আপনারা। আমার আজকের এই ভিডিওটা দেখার পর নিশ্চয়ই এ বিষয়ে আপনাদের কোনো সন্দেহ নেই। আর এ ব্যাপারেও নিশ্চয়ই কোনো সন্দেহ নেই আপনাদের যে চিতাবাঘের স্বর্গরাজ্য রাজাজির এই অরণ্য। রাজাজির সাফারি মানেই প্রতিটা মুহূর্তে লেপার্ডের সঙ্গে অপ্রত্যাশিত সাক্ষাতের সম্ভাবনা। অন্যান্য বাঘের জঙ্গলের মতো এখানে প্রতিটি চিতাবাঘের রয়েছে নিজস্ব এলাকা, নিজস্ব আচরণ, নিজস্ব গল্প। হীরা, পান্না, বব কিংবা ববি, রাজাজির প্রত্যেকটি লেপার্ড অরণ্যের জীবন্ত কিংবদন্তি। শাল, খয়ের, শিশম, সেগুন, বেল, বহেরা, হর্তুকি নানা প্রজাতির ঝোপঝাড় মিলে তৈরি হয়েছে এই বনভূমি। আমি সবসময় বিশ্বাস করি এবং ভবিষ্যতেও বিশ্বাস করব, মর্নিং সাফারিতে আগে আগে ফরেস্টে ঢুকতে পারলে বন্যপ্রাণী দেখার সম্ভাবনা সব থেকে বেশি। তবে ব্যতিক্রম হয় না যে তা নয়। সকালে জঙ্গলের অন্য একটি গাছে যে চিতাবাঘটিকে দেখেছিলাম সেই একই রাজাজির পরিচিত তরুণ লেপার্ড বব। ঘন পাতার আড়ালে এমন নিখুঁতভাবে মিশেছিল যে অভিজ্ঞ চোখ না হলে তাকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। কিছুক্ষণ পর বব ধীরে ধীরে গাছ থেকে নেমে এলো, সোজা এগিয়ে গেল ছোট্ট একটি জলাশয় দিকে। জলাশয় ঠিক বলবো না, জমা জলের ছোট্ট একটি সরু নালা বলতে পারি। যেই গাছটার উপরও বসেছিল তার পাশে যে জলাশয়টা তারই একটা এক্সটেনশন এই নালাটা। নীল ফুল, সবুজ বন আর জলের আয়নায় ভেসে ওঠা চিতাবাঘের প্রতিবিম্ব, এ যেন জঙ্গলের এক দুর্লভ ও মোহনীয় মুহূর্ত। এমন দৃশ্য শুধু দেখা নয়, অনুভব করার মতো। কারণ অরণ্য তার সবচেয়ে সুন্দর রূপ প্রকাশ করে তখনই যখন মানুষ শুধু নীরব দর্শক হয়ে থাকে। মাথা নিচু করে জল পান করতে গিয়েই জলের মধ্যে নিজেরই প্রতিবিম্ব দেখে মুহূর্তের জন্য চমকে উঠল। কয়েক সেকেন্ড চারপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে আবার নিশ্চিন্ত হলো, আর পরের মুহূর্তেই অদৃশ্য। কিন্তু সেই কয়েক মিনিটের সাক্ষাৎ সারা জীবনের স্মৃতি হয়ে থেকে যায়। সাধারণত মোহান্ড গেট সহ অধিকাংশ সাফারি জোন 15ই নভেম্বর থেকে 15ই জুন পর্যন্ত পর্যটকদের জন্য খোলা থাকে। আপনি যে তারিখে সাফারি করতে চান তার অন্তত 24 ঘন্টা আগে পর্যন্ত অনলাইন বুকিং করা যায়, যদি আসন খালি থাকে তবেই। তবে শীতকাল, বড়দিন, নববর্ষ, বেশ বড় বড় ছুটিগুলো এবং সপ্তাহান্তে সাফারির চাহিদা খুব বেশি থাকে। তাই সে সময় 1 থেকে 3 সপ্তাহ আগে বুকিং করে রাখা সবচেয়ে বেশি নিরাপদ। একটু দেরি হলেই সব স্লট পূর্ণ হয়ে যেতে পারে, যেমনটা আমাদের ক্ষেত্রেও হয়েছিল। এবারে আমরা বুকিং করতে একটু দেরি করে ফেলছিলাম, অতএব জঙ্গলে প্রবেশের স্বপ্ন যেন ধীরে ধীরে ফিকে হয়ে আসছিল। আমরা সাহায্য নিলাম এই জঙ্গলেরই ন্যাচারালিস্ট ফিরু নেগিজির। উনি অফলাইন সাফারি বুক করে দিয়েছিলেন আমাদের জন্য। আপনারাও চাইলে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন, নম্বরটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। ওনার সাহায্য না পেলে সত্যিই হয়তো রাজাজির এ যাত্রায় সবচেয়ে স্মরণীয় অধ্যায়টি আমাদের জীবনে লেখা হতো না। আপনাদের সুবিধার্থে সাফারি কস্টটাও শেয়ার করে নিলাম স্ক্রিনে। এই জঙ্গলে যেহেতু খাওয়া দাওয়া অ্যালাউড নয়, সুতরাং সাফারি থেকে ফিরে সেরে নিলাম ব্রেকফাস্ট। আজ ছিল আলু পরোটা, অমলেট, ছিল স্যান্ডউইচ, ম্যাগি ছিল, আর ছিল পোহা। এত অসাধারণ সবকটার টেস্ট আপনাদের বলে বোঝাতে পারি। ফলের মধ্যে ছিল খরমুজা। পরবর্তী পর্বে আবারও ফিরব রাজাজির অরণ্যে, নতুন বন্যপ্রাণের খোঁজে। অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকবার জন্য। পরবর্তী পর্বে আবারও ফিরব রাজাজির অরণ্যে।